আমার স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ চলছে। আমি মাকে নিয়ে কক্সবাজার যাব প্ল্যান করেছি। আমার ছেলে সৌরভ কল্পনা করে কক্সবাজার বিচের বিশাল ছবি এঁকে ফেলেছে। আমার মেয়ে তুলতুল মহানন্দে লাফাচ্ছে, সে তখনও কক্সবাজার বলতে শিখেনি। দিনরাত কতবাজাল যাই বলে বলে আমায় অস্থির করে তুলছে। যাবার দিন সকাল 8:30টার দিকে ইউএনও স্যার আমায় ফোন করে ডেকে পাঠালেন। বললেন, খুব জরুরি। আমি পড়লাম মহাবিপদে। 10:30টায় আমার ট্রেন। ইউএনও স্যারের ফোন, না গেলেও হচ্ছে না। মাকে, সৌরভ আর তুলতুলকে রেডি হতে বলে আমি স্যারের অফিসে দেখা করতে গেলাম। আমি অফিস যেতেই দেখি, স্যার নিজে বসা থেকে উঠে দাঁড়িয়ে আমায় ওয়েলকাম করলেন। আনন্দিত হয়ে বললেন, নীরা ম্যাডাম, আসুন আসুন, বসুন। ম্যাডাম, আমি 2 বছর ধরে এই উপজেলায়, অথচ আপনার সাথে ভালো করে পরিচিত হওয়াই হয়নি। আসুন, বসুন। মুহূর্তেই স্যার তার দপ্তরিকে বলে নাশতা এনে টেবিল ভর্তি করে ফেললেন। আমি মোটামুটি ভয় পেতে লাগলাম। সামান্য প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমি। আর একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার জন্য হঠাৎ এত গদগদ কেন হয়ে পড়লেন কেন কে জানে। স্যার নিজে আগ বাড়িয়ে আমার জন্য গ্লাসে জুস ঢাললেন, আমাকে ফল খোসা ছাড়িয়ে দিতে লাগলেন। আমি ভীষণ বিব্রত হয়ে বসে আছি। এদিকে আমার ট্রেন যায়। বুকের ভেতর ধপধপ করছে। খুবই আর্স্ট গলায় বললাম, স্যার, ছুটি তো আমার আজ কক্সবাজার যাবার কথা। ঘণ্টাখানেক বাদেই ট্রেন। আমার বাচ্চা কাচ্চা রেডি হয়ে আছে। আরে ম্যাডাম, রাখুন আপনার ট্রেন। টক্সবাজার সব ক্যান্সেল। জানেন কালকে আসছে আপনার সাথে দেখা করতে বিভাগীয় কমিশনার স্যার। তিনি আপনাকে সারপ্রাইজ দিতে আসছেন। আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। বিভাগীয় কমিশনার আমাকে সারপ্রাইজ কেন দেবেন? আমি তার কে? উনার সারপ্রাইজের আমার দরকারটা কি? আপনি স্যারের এত মাইডিয়ার মানুষ, অথচ কেউ জানেই না। তবে ম্যাডাম, একটা ঝামেলা আছে। ডিসি স্যার আমাকে মানা করেছেন, কমিশনার স্যার যে আসবেন সেটা আপনাকে জানাতে কড়া নিষেধ করেছেন। বললেন, আমি যাতে এমনি স্কুলে একটা পরিদর্শন রাখি আমার নিজের কথা বলে। কমিশনার স্যার তো জয়েন করলেন গত 9 তারিখে, আপনাদের ভ্যাকেশন শুরু হবার পর। ডিসি স্যারকে দিয়েই আপনার খোঁজ বের করলেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। সত্যি কথা বলতে কি, নতুন বিভাগীয় কমিশনার স্যারের নাম পর্যন্ত আমি জানি না তখন। তাও আমতা করে জিজ্ঞেস করলাম, স্যার কাল কখন আসবেন? দুপুরের দিকে আসবেন। আমি আমার এখানে লাঞ্চের ব্যবস্থা করেছি। আপনি কিন্তু ভুলেও কিছুর আয়োজন করবেন না। স্বাভাবিকভাবে স্কুলে থাকবেন, যেন কিছু জানেনই না। স্যার যদি জানতে পারেন, আমার উপর খুব রেগে যাবেন। আপনাকে একটু আগে জানানোর কারণ, স্কুলে বন্ধ তো। একটু ডাস্টিং, ক্লিনিং এর ব্যাপার তো আছেই নাকি। স্কুল গ্রাউন্ড ফকফকা করে রাখবেন। ওয়াশরুমে সাবান, হ্যান্ড ওয়াশ, টাওয়েল, টিস্যু। বুঝতেই তো পারছেন। ভিআইপি রা স্যারের সাথে থাকবেন। আমি হতাশার নিঃশ্বাস ফেললাম। এতদিনের প্ল্যান করা ট্রিপটা ভেস্তে গেল। ভেতরটা খুব আহত হয়ে পড়ল। আমার ছেলেটা কত মুখিয়ে আছে, মেয়েটা এত সাধ করে আছে কক্সবাজার যাবে বলে। অথচ এই বিভাগীয় কমিশনার কিনা সব মাটি করে দিল। বাড়ি এসে যাওয়া হবে না বলতেই সৌরভ বিচের ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তুলতুল আকাশ ফাটানো কান্না শুরু করল। মা মুখ অন্ধকার করে গোছানো ব্যাগের কাপড়চোপড় বের করতে লাগলেন। আমি এলাম স্কুলে। স্কুলের খাতাপত্র ক্লিয়ারেন্সেরও ব্যাপার আছে।
স্কুল পরিষ্কার করালাম, বাকি স্টাফদের ইনফর্ম করলাম। রাতে ল্যাপটপ খুলে বসলাম, আমার ট্যুর ধ্বংস করে দেয়া বিভাগীয় কমিশনার সম্পর্কে কিছু তথ্য অন্তত জানা যাক। কমিশনারের নাম জাকির হোসেন। নাম দেখেই আমি ল্যাপটপ বন্ধ করে ফেললাম। ছবির দিকে তাকানোর মতো মনের শক্তি আমার ছিল না। সারা রাত কাটল আমার জেগে বসে। 10 বছর আগে যে নাম আমায় ভুলতে হয়েছে, জোর করে ভুলতে হয়েছে, সেই নাম কেন আজ সামনে এলো? পরের দিন আমি একবার ভাবলাম স্কুলে না যাই, যা হবার হবে। পরে মনে হলো যাওয়া দরকার। প্রশাসনিক প্রধান হিসেবে তিনি এখন আমার ঊর্ধ্বতন। অনেকদিন আগে হয়তো তিনি আমার জীবনের সত্যি হওয়া সবথেকে সুখের কল্পনা ছিলেন। এখন সবথেকে বড় দুঃস্বপ্ন। পরদিন স্কুলে গিয়ে আমার যেন এখন শ্বাস বন্ধ হয়, তখন শ্বাস বন্ধ হয় অবস্থা। কমিশনার সাহেব এলেন দুপুর 12টায়। বিভাগীয় কমিশনার মানে যে অনেকগুলো গাড়ি, সেদিন বুঝলাম। ইউএনও র গাড়ি, উপজেলা চেয়ারম্যানের গাড়ি, থানার গাড়ি, পুলিশের প্রহরার গাড়ি, বিশেষ নিরাপত্তা বাহিনীর গাড়ি, ডিসি স্যারের গাড়ি, এসপি র গাড়ি, এত এত গাড়ির মাঝখানে কোনো গাড়িতে যে তিনি আছেন কে জানে। আমার পা অসাড় হয়ে আসছিল। আমি স্কুলের বারান্দায় পাথর হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি। একে একে সবগুলো গাড়ি এসে থামল। একসময় সাদা জিপ থেকে তিনি নামলেন। নেমে এসে গাড়ির সামনে কোমরে হেলান দিয়ে দাঁড়ালেন। পকেটে হাত দিয়ে এক পা আরেক পায়ের উপর বাঁকা করে খুব সাধারণ হাসলেন। আমার মাথা ঘুরতে লাগল। এই দাঁড়ানোটা আমার বুকের ভেতরে গেঁথে যাওয়া দাঁড়ানো। ইউনিভার্সিটিতে আমি উনাকে প্রথম দেখি এরকম দাঁড়ানো অবস্থায়। অর্থনীতি অনুষদের দোতলার বারান্দার রেলিংয়ে নীল রঙের টি শার্ট পরনে এমন হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ব্যাস, সেই দেখেই খুন হয়েছিলাম আমি। অনেকদিন মরে পড়ে থেকেছিলাম। তারপর ইউনিভার্সিটিতে পহেলা ফাল্গুনে হলুদ জামা পরে খুব সেজেগুজে সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। হাতে গোলাপ নিয়ে একদম বলেই ছাড়ব ভালোবাসি এমন ভঙ্গিতে উনার কাছে গিয়েছিলাম। তিনি পাত্তাই দিলেন না। বন্ধুদের সাথে আড্ডায় মত্ত। আমি খুব চিৎকার করে ডাকলাম, জাকির ভাইয়া, তিনি তাও শুনলেন না। উনার বন্ধুরা আমাকে হা করে দেখছিল। আমি প্রায় আধ ঘন্টা ঠায় দাঁড়িয়ে থেকে একসময় কেঁদে ফেললাম শব্দ করে। তখন তিনি আড্ডা ছেড়ে উঠে এলেন। ধমকে জিজ্ঞেস করলেন, কোনো ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি। কোনো ইয়ার? ফার্স্ট ইয়ার। এজন্যই এত আবেগ। 2 বছর ইউনিভার্সিটিতে কাটাও, আরও ছেলে পেলে দেখো, নেশা কেটে যাবে। আরও কয়েকটা ফাল্গুন যাক। এই ফাল্গুন থেকে বাকি সব ফাল্গুন আমি শুধু আপনার জন্য হলুদ জামা পরতে চাই। তিনি আকাশ ফাটানো শব্দ করে কিছুক্ষণ হাসলেন। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। বাহাতে টি শার্ট আলগোছে তুলে কোমরে হাত রেখে দাঁড়ানো, সাথে ডান হাতে চুলে আঙুল চালানো। চোখ দুটোও যেন মুখের সাথে হাসছে। পরনে নীল টি শার্টের কলারটাও যেন হাসছে। এমন মুখের হাসি দেখতে লক্ষ ফাল্গুন তৃষ্ণায় ডুবে থাকতে পারি আমি। একসময় তার হাসি থামল। এবারে তিনি জিন্সের দুপকেটের ভেতরে হাতের আঙুল ঢুকিয়ে দাঁড়ালেন। আমি শুধু দেখছি তাকে। আমার ওইটুকু বয়সে আমার দেখা সব হিরোদের হার মানিয়েছিলেন তিনি। আমার কল্পনার সব রাজপুত্রদের রূপ, আমার মনের ভেতর বাস করা প্রিন্স চার্মিং সবার রূপকে তিনি যেন তার একটা চাহনিতেই জিরো বানিয়ে ফেলেছিলেন। লিসেন লিটল গার্ল, তোমার বয়স মাত্র 18-19। এখন যাই তোমার ভালো লাগছে সেটা চোখের ভেতরেই থাকবে। মন পর্যন্ত পৌঁছানোর আগেই দেখবে পছন্দ বদলে গেছে। আর একটুখানি বড় হও। এই সব হলুদ জামা পরে, চুলে ফুল গুজে, গোলাপ হাতে এসে এমন কান্নাকাটি করা রোগটা থাকবে না তখন।
আমি শুধু আপনার জন্যই সেজেছি। বললাম তো, এটা একটা অল্পদিনের অসুখ, কদিন পরই সেরে যাবে। তোমার এই বয়সে অনেকেরই হয়। আমারও হয়েছিল অনেকবার। এখন সেরে গেছে। আমি দৃঢ় গলায় বলেছিলাম। ঠিক কত বছর পর এসে এমন আপনার সামনে দাঁড়ালে বুঝবেন এই অসুখটা আমার ভালো হবার নয়, সারা জীবনের অসুখ। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি জবাব না দিয়ে মাথা নিচু করে ফেললাম। আমার এটা ফাইনাল ইয়ার জানো তো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আমি আপনার সব খবর জানি। আপনার মেস চিনি। যে যে বাসায় টিউশন পড়ান শেষে বাসাগুলোও চিনি। এটাও নিশ্চয়ই জানো, আমি পথের ছেলে। আমার বাবা মোহাম্মদ মাসুক মিয়া একজন নামকরা ভিক্ষুক ছিলেন। হোটেল পূর্ণার সামনের এলাকাটা উনার ভিক্ষার জন্য বরাদ্দ ছিল। এসএসসি পর্যন্ত রোজ রাতে আমি তাকে রাত 10টায় গিয়ে বাড়ি নিয়ে আসতাম। এতে আমার কিচ্ছু আসে যায় না। আপনি নিজে ভিক্ষা করলেও আমি এমন করেই চাই। আপনার জন্য আমি 1000 বছর পরেও এমন করে সাজতেন পারি। 1000 বছর লাগবে না। ঠিক 3 বছর পর এই কথাগুলো আমার সামনে এসে বলো। তোমার তখনও বসন্তের প্রথম দিনে আমার জন্য সাজতেন ইচ্ছে করলে ভাবব আমি ভুল। ব্যাস। আমি চমকে তাকালাম। তিনি আমাকে কি ভাবেন? আমি আবেগের বশে বাচ্চামো করছি এসব? আমার পছন্দের নাম অসুখ। আমি এক্ষুনি প্রাণ দিয়ে সব দেখাতে পারি। এক্ষুনি বিষ গিলতে পারি তার জন্য। 3 বছর পারবে না তো? 3 বছর পর আপনাকে পাবো কোথায়? আমি কি করে বলবো? তোমার দরকার, তুমিই জানো কিভাবে পাবে। আমি কাজল বাঁচিয়ে খুব সাবধানে চোখ মুছে হেসে তাকালাম। আমি 3 বছর পর আপনাকে ঠিক খুঁজে বের করব। তারপর গোলাপ বাড়িয়ে দিয়ে বললাম, শুভ ফাল্গুন। তাহলে তোমার হাতের এই গোলাপটাও আমি 3 বছর পরেই নেব। কিন্তু এটা তো অতদিনে নষ্ট হয়ে যাবে। গোলাপ তো পৃথিবীতে আর একটাই ফুটছে না। প্রতিদিনই ফুটছে, 3 বছর পরেও নিশ্চয়ই ফুটবে। তিনি আবার আড্ডায় বসে গেলেন। আমি মন খারাপ করে ফিরে এলাম। কিছুটা চলে এসে আমার মনে হলো আসল কন্ডিশনটা তো বলাই হয়নি। আবার ফিরে উনার কাছে গেলাম। ডাকলাম। তিনি না তাকিয়ে হাতের আঙুল দেখিয়ে বললেন, 3 বছর মানে 3 বছর। 1 সেকেন্ডও আগে না। না হলে এই ডিলটাও বাতিল হয়ে যাবে। আমি চেঁচিয়ে বললাম, আপনি যদি এই 3 বছরে কাউকে পছন্দ করে ফেলেন তো? তিনি চোখ রাঙিয়ে তাকালেন। না মানে আপনাকেও একটা কথা দিতে হবে। আপনি কাউকে এর মধ্যে ভালোবাসবেন না। আমি 3 বছর পর এসে যদি। তিনি আড্ডা ছেড়ে আবার উঠে এলেন। খপ করে আমার হাত থেকে ফুলটা নিলেন। আমি তোমাকে লিখে দিচ্ছি, 3 বছর পর তুমি এই ফুলটাকেই চিনতে পারবে না। পারব। চুপ মেয়ে। তিনি আমার খাতায় লিখে দিলেন, ডিয়ার নীরা হায়দার, ডটার অফ সেলিম হায়দার, I want to assure you that the crazy feeling of your mind will not last for more than 3 months. ইউনিভার্সিটি লাইফে এটাও তোমার অনেক ঘটনার একটি হয়ে হয়তো মনে থাকবে। বাণীতে আমি। নিচে উনার নাম সই করে ডেট দিলেন। তারপর 3 বছর পর আমি উনার সামনে ঠিক সেদিনের মতোই সেজে দাঁড়িয়েছিলাম। তার লিখে দেওয়া কাগজটা সামনে বাড়িয়ে ধরেছিলাম। তিনি খুব করে আমাকে ধমক দিয়েছিলেন। 3 বছর বলেছি বলে 3 বছর পরই আসবে নীরা? বারে। এর মাঝে এলে যদি একেবারেই ফিরিয়ে দেন আমায়? ফিরিয়ে দিলে সেদিন প্রথম কথা হওয়ার দিনই আমি তোমার নাম ধরে নোট লিখে দিতাম কি করে? তোমার ছিল চ্যালেঞ্জ করা অপেক্ষা, নীরা। আর আমার তো অনিশ্চিত অপেক্ষা। তুমি না আসলেও আমি গিয়ে তোমায় ডাকতে পারতাম না।
কি যে আধমরা হয়ে বেঁচে আছি জানো তুমি? আমার বোকা বুদ্ধি চমকে গেল তখন। আসলেই তো সেদিনই তো উনার সাথে আমি প্রথম কথা বলেছিলাম। ইউনিভার্সিটিতে তখন আমার মাত্র মাস দেড়েক কেটেছে। নিজের ডিপার্টমেন্টের সবাইও তখন ভালো করে আমার নাম জানে না। উনি কি করে জেনেছিলেন তাহলে? আমার বাবার নামও লিখেছিলেন, মানে তিনিও আমাকে। আমি আনন্দে ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিলাম। তার মানে এই 3 বছর যে অনুভূতি বয়ে নিয়ে প্রতি মুহূর্তে আমি উনার জন্য পাগল হয়েছি, তিনিও হয়েছিলেন। তারপরের সময়টা ছিল আমাদের জন্য স্বপ্নের মতো। তিনি খুব পড়ছিলেন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। কানাডার এক ইউনিভার্সিটিতে চান্সও হয়ে গেল। ব্যাংক ব্যালেন্স দেখিয়েছিলেন উনাদের ডিপার্টমেন্টের জামান স্যার। সবকিছু ব্যবস্থা হবার পর টিকিটের টাকায় 7,000 টাকা কম পড়ছিল। আমার গলার চেইনটা তখন বিক্রি করে দিয়েছিলাম 19,000 টাকায়। টিকিটের 7,000 টাকাটা দিয়ে বাকি টাকায় কি করা যায়? আমি বললাম, কিছু শপিং করে দিই আপনাকে। তিনি বললেন, একার শপিং কেন হবে, দুজনের জন্য শপিং করব। বিয়ে করব আমরা। বিদেশে গিয়ে তোমাকে যদি ভুলে যাই, সেজন্য তো একটা ব্যবস্থা দরকার, তাই না? আমরা বিয়ে করেছিলাম। উনি চলে যাবার মাত্র 9 দিন বাকি এই সময়ে। এই স্বল্প সময়ের গোপন বিবাহিত জীবন ছিল আমাদের। আমি ক্লাস ফাঁকি দিয়ে উনার মেসে যেতাম, রান্না করতাম, ঘর গুছিয়ে দিতাম। উনার বন্ধুরা বেরিয়ে গেলেই একান্তে সময় কাটাতাম। এই ছিল আমাদের বিশুদ্ধ ভালোবাসার নিষিদ্ধ সংসার। ইউএনও স্যারের কথায় ধ্যান সরল আমার। ম্যাডাম, আপনি দাঁড়িয়ে থাকবেন না, যান যান, স্যারকে ওয়েলকাম করুন। আমি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। পা সরছিল না কিছুতেই। প্রায় টেনে হিচড়ে নিথর হওয়া শরীর নিয়ে উনার সামনে গেলাম। আজ খুব সাধারণ ফর্মাল ওয়ার, মেরুন শার্ট, কালো প্যান্ট। এই শার্টটা পরার কি খুব দরকার ছিল? বিয়ের দিনে তো এই শার্টটাই পরেছিলেন তিনি। 750 টাকায় কেনা। আমি খুব বকেছিলাম। শার্ট পরে কেউ বিয়ে করে? একটা ভালো পাঞ্জাবি তো পরতে পারেন। উনি উল্টো বলেছিলেন, উহু, আমার জীবনের সবথেকে প্রিয় দিনে পরা পোশাক। এটা আমি আমার জীবনের সব বিশেষ দিনে পরব। আজ থেকে এটা আমার স্পেশাল কোড শার্ট। মানুষটা বিদেশে যাবার দিন এই শার্টটা পরেই গিয়েছিলেন। যাই বলার সময় বললেন, যেদিন ফিরে আসব সেদিন তুমি বিয়ের দিনের জামাটা পরে থাকবে। আমিও এই শার্টটাই পরে আসব। যদি মোটা হয়ে যাই। একদম না। আমার জন্য নিজের যত্ন করবে। তুমি এখন থেকে আমার জিনিস। বেচারা এয়ারপোর্টে শেষ সময় একটা চুমু খাবার জন্য কি যে পাগল পাগল অবস্থা। লোকজনের জন্য পারছিলই না। রাগে শেষমেশ বলল, যেদিন আসব 1 ঘন্টা চুমু খেয়ে এয়ারপোর্ট থেকে বেরোব। ঘড়ি ধরে 60 মিনিট। হোক মুখ ব্যথা। 1 ঘন্টা চাইলেও চুমু খাওয়া যায় না। উনি তক্ষুনি একটা কাগজে লিখলেন, আমি তোমার স্বামী মোহাম্মদ জাকির হোসেন কথা দিচ্ছি, যেদিন আমি দেশে ফিরে আসব আমাদের কাছে আসার প্রথম মুহূর্তে আমি আমার স্ত্রী নীরা হায়দারকে 1 ঘন্টা চুমু খাব। নিজের নাম সই করে ডেট দিলেন। আমি তো সেই কাগজটা কবেই ফেলে দিয়েছি। সব ভুলে এই আমি তো আজ ভালোই আছি। আমি আরেকটু সামনে গিয়ে সালাম দিলাম। আমার গলা কাঁপছিল। বোধহয় কেঁদে ফেলতে যাচ্ছিলাম। ডিসি স্যার বললেন, ম্যাডাম, এত নার্ভাস হবেন না। স্যার খুবই ভালো মানুষ। এমনি আপনার স্কুল দেখতে এলেন। আপনার তো পাহাড়ের কাছে স্কুল। পাহাড় তো হরহামেশা ভাঙছে। বাচ্চাদের জন্য এক্সট্রিম রিস্ক। তাই এক্স্যাক্ট লোকেশন দেখতে এলেন। একটা গার্ডওয়াল হবে কিনা।
আমি তাও কান্না আটকাতে যুদ্ধ করছিলাম। কথার স্বর বাজছিলই না। তিনি এবারে নিজের জায়গা থেকে একটু এগিয়ে এসে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ডিসি সাহেব এত ফরমাল হবেন না, নীরা ম্যাডাম আমার খুব কাছের মানুষ, আত্মীয়। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, দুঃখিত নীরা, ভ্যাকেশনে তোমাকে বিরক্ত করলাম। তোমার নিশ্চয়ই অন্য প্ল্যান ছিল? তোমার তো সবসময়ই অন্যরকম প্ল্যান থাকে, তাই না? এখন আমাকে ওয়েলকাম করতে তাই এত অসুবিধে? আমি কোনোরকমে ঠোঁট কামড়ে বললাম, ওয়েলকাম স্যার, আসুন। তিনি খুব সাবধানে দলবল এড়িয়ে খুব আস্তে স্বরে বললেন, এখানে কই থাকো? মানে তোমার বাসা? জি, স্কুলের পাশেই আমার বাড়ি। তিনি ঠান্ডা স্বরে বললেন, তোমার বাড়ি যাব নীরা, এবং একা যাব, ড্রাইভারও না। তিনি স্কুলে একটা ফর্মাল ভিজিট সারলেন, এটা সেটা নিয়ে কথা বললেন। এরপর ডিসি সাহেবকে আলাদা ডেকে কি যেন বললেন। আমার তখন নিঃশ্বাস বন্ধ হয় অবস্থা। বাড়ি কেন যাবেন তিনি? সবাইকে আলাদা রেখে তিনি গাড়িতে উঠে বললেন, উঠে এসো নীরা, আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না তোমার। আমার মন কিছুতেই তার গাড়িতে উঠতে চাইছিল না। শুধু সিন ক্রিয়েটের ভয় উঠলাম। ড্রাইভিং সিটের পাশে বসে তিনি বললেন, ওখানে নয় নীরা, ড্রাইভিং সিটে বসো। গাড়ি চালানো নিশ্চয়ই ভুলে যাওনি? আমি পাথর হয়ে বসলাম। সেই পারফিউম, সেই শার্টের কলারের কাছে জমে থাকা গলার বিন্দু বিন্দু ঘাম। লেফট সাইড লকের নিচের গাঢ় তিলটা যেন আরও গাঢ় হয়েছে। তিনি আঙুল ঠুকে গলার নিচটা চুলকালেন। সেই আগের মতোই ঠোঁটের নিচে অস্পষ্ট মিষ্টি হাসিটা যেন মিশে দেবে আছে। আমি দীর্ঘশ্বাস ফেলতে গিয়ে কেশে ফেললাম। গাড়ি স্টার্ট করতেই তিনি বললেন, বাহ, কি পরিপাটি সেজেগুজে ঘুরে বেড়াচ্ছ নীরা। তোমার সেই সাজগোজের অভ্যাস সব রয়ে গেছে। তবে ঠোঁটের লিপস্টিক তো আরও গাঢ় হয়েছে। কত রঙের জীবন তোমার, তাই না? আমি হাসলাম। তিনি গিয়ারের উপর রাখা আমার বাহাতের চুড়ির উপর আঙুল বুলাতে বুলাতে ঠোঁট বাঁকিয়ে বললেন, তোমার কি ধারণা? তুমি সেদিন আমায় একটা চেইন বিক্রি করে কিছু টাকা দিয়েছিলে বলে আমি তোমার কেনা হয়ে গেছিলাম? আমি তোমার ইচ্ছের বস্তু হয়ে গিয়েছিলাম? কয়েক রাত আমার সাথে শুয়ে সব স্বাদ মিটে গিয়েছিল, তাই না নীরা? হুহ, মনে করেছ এবার তোমার নতুন টেস্টের কিছু চাই, তাই না? শোনো, আমি কিন্তু আমার নিজের যোগ্যতায় এত দূর এসেছি, কারো চেইন বিক্রির টাকায় নয়। আমার ভিক্ষুক বাবার ভিক্ষে কিন্তু আমি বিফলে যেতে দিইনি। আমি একটাও কথা বলতে পারলাম না। কারণ মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেখানে একটা স্টেজের পর কোনো ব্যাখ্যাই আর কারো কাছে কিচ্ছু ম্যাটার করে না, দরকারই পড়ে না। আমার তখন সেই মুহূর্ত জীবনের। আর তাকে দেওয়ার জন্য যে ব্যাখ্যাটা আমার কাছে আছে সেটা হয়তো আজ কোনো অর্থই রাখে না। আমি ঠোঁট কামড়ে কান্না আটকালাম শুধু। বাড়ি এসে তিনি আমার বসার ঘরে বসলেন না, বারান্দায় মোড়ায় বসলেন। আমার ছেলেমেয়ে মহা আগ্রহে তখন কমিশনার সাহেবকে দেখছে। পেছনে থেকে উকি দিচ্ছে। আঙ্কেল আঙ্কেল ডেকে আবার পর্দার আড়ালে লুকাচ্ছে। এরা তোমার ছেলেমেয়ে? হু। হাজবেন্ড কোথায়? ও বাইরে থাকে। বিদেশে? হু। কোনো দেশে? আমি জবাব দিলাম না। ভাবছ, বললে আমি তোমার স্বামীকে খুঁজে বের করে সব বলে দেব? সংসার ভেঙে দেব? এত ভয় তোমার সংসার নিয়ে? এত ভয়? যে সংসারের আদৌ কোনো বৈধতা নেই, সেই সংসার নিয়ে ভয়? আমি কোনোরকম তোতলাতে তোতলাতে বললাম, চা দিই? কমিশনার সাহেব গর্জে উঠলেন, একদম না। চায় বিষ দিয়ে নিশ্চিত মারবে তুমি আমায়।
মারার চেষ্টা তো তোমার সফল হয়নি আগে। আমি উঠে চা বানাতে গেলাম। তিনি আমার ছেলে মেয়েকে ডেকে নিয়ে গল্প করতে লাগলেন। আমি চা এনে রাখতে রাখতেই চুমুক দিয়ে মুখ পুড়িয়ে ফেললেন তিনি। থু করে চা ফেলে মুখ ঠান্ডা করলেন। তুমি তো দেখি চা বানানোও ভুলে গেছ। ছি, তা তোমার হাজবেন্ড নিশ্চয়ই এই বাজে চায়ের ভয়েই দেশে আসে না? চুমুক দিলেই মরে যেতে ইচ্ছে করে। আমি ছেলে মেয়েকে ইশারায় সরিয়ে দিতে দিতে বললাম, না না, আসে তো। তোমার ছেলে মেয়ে যে বলল অনেকদিন আসে না। তোমার ছেলে মেয়ে তো বাবাকে দেখেইনি বলল। ওরা কি আর হিসেব বুঝে? একটু ব্যস্ত বলে এই কটা বছর ধরে আসতে পারছে না। এই যে এতদিন বিদেশে থাকছ কি করে এখন? আমি তখন বিদেশ যেতেই তো হামলে পড়ে বিয়ে করে নিয়েছিলে। শরীরের এত জ্বালা এখন কোথায় গেল নীরা? হুহ, শোয়ার আগ্রহ এখন কমে গেছে নাকি? কই, শরীর দেখে তো একদম বোঝা যায় না। আমি প্রসঙ্গ পাল্টালাম, আপনি একটু ঠান্ডা পানি খান। নিন, ঠোঁট হয়তো জ্বলছে। আমি গ্লাস এগিয়ে ধরলাম। কমিশনার সাহেব পানি ঠেলে আমার কোলের উপর ফেলে দিলেন। আমি জানি তোমার মতো লোভী মেয়ের হাতে পানি থাকলে নিশ্চয়ই সেটা আগুন হয়ে যায়। ভালোই হয়েছে তুমি সেদিন বিয়ে করেছিলে। আমার বউ তো দেখনি, হীরের মতো মেয়ে। তোমার তো সামনের দাঁতও উঁচু। বিদঘুটে। আমি হাসলাম। শরীর তো দেখেছি, কোনো স্পেশালিটিই তো ছিল না তোমার। সারা শরীর ভর্তি তিল। এখানে তিল, সেখানে তিল। লাল তিল, কালো তিল, সাদা তিল, হাত দেবার তো জায়গাও নেই। নাভির পাশে এত বড় দেবে যাওয়া কাটা দাগ। আমার বউয়ের যেন একদম দাগহীন শরীর, একটাও তিল নেই। আমি আরেক গ্লাস পানি এগিয়ে দিলাম। এবার তিনি পানিটা হাতে নিলেন। এক চুমুকে পুরোটা শেষ করলেন। একটুও মেজাজ বদলায়নি মানুষটার। সব কিছু দ্বিতীয়বারে বুঝেন। আমি আবার চা বানানোর জন্য উঠে দাঁড়ালাম। তিনি শার্টের কলার টেনে ঠিক করে বললেন, তোমার হাজবেন্ড তোমার এই শরীরে কি করে শান্তি পায় বলো তো? আমার তো রাগ লাগত। এটা কোনো ফিগার হলো? আমি সোজা উনার চোখের দিকে তাকালাম। ঘন ঘন চোখের পাতা পড়ছে তার। আমি চা আনতে চলে গেলাম। পরের চাটা উনার হাতে দিতেই বললেন, আমার বউ 5'6", তোমার থেকে হাইটও বেশি। হিলস পরলে তো কথাই নেই। চোখে ওসব কাজল ফাজল দেয় না। তুমি তো দেখছি এখনো দাও। আমার প্রিয় হলুদ গেঞ্জিটা তো এই কাজলেই নষ্ট হয়েছিল। আমার জীবনের সব কালো করে দিয়েও কাজল ছাড়লে না। তিনি এবারে চাটা মেঝেতে ঢেলে দিলেন। আমি আরেকটা মোড়া পেতে উনার সামনে বসলাম। আসলেই কি তার বউ হীরের মতো? হবেই তো, বিভাগীয় কমিশনার কিনা। আপনার বউয়ের নাম কি? কি করেন তিনি? তিনি প্রসঙ্গ বদলালেন। তোমার তো দেখছি রুচি আরও খারাপ হয়েছে। এই দরজা বরাবর কেউ গন্ধরাজের টব রাখে? কখন সাপ এসে ঘরে ঢুকবে? একটা ছোট্ট বাড়ি তাও ঠিক করে সাজাওনি। সবুজ রঙের মেঝে, পা রাখলেই মনে হচ্ছে ঘাসে পা দিচ্ছি। গরুর ঘাস খাওয়ার মাঠ। ভাগ্যিস আশেপাশে গরু নেই। আর এই যে গ্রিলে মেরুন কালার, এটাও নিশ্চয়ই তোমার পছন্দ। মেরুন কোনো কালার হলো? আমি একবার ভাবলাম বলি, এত রাগ আমার উপরে, তো আমার দেয়া মেরুন শার্ট গায়ে কেন? বিয়ের দিনে তো এটা পরেই বেশ লাফাচ্ছিলেন। পরক্ষণেই ভাবলাম, থাক না। কি লাভ বলে? যার সাথে স্বপ্ন দেখেছিলাম ঘরের মেঝেটা হবে সবুজ রঙের, পা রাখলেই মনে হবে খোলা প্রান্তরে দাঁড়িয়েছি। ঘরের দরজার মুখে থাকবে গন্ধরাজ, ঘরে ঢুকব ঘ্রাণে মাতাল হয়ে, অথচ তারই আজ সব স্বপ্ন বদলে গেছে। থাক না।
তিনি হুট করে দাঁড়িয়ে পড়লেন। আমি যাই নীরা। দরজায় বেরোবার সময় গন্ধরাজের টবেটা লাথি মেরে ফেলে দিলেন। ফিরে তাকিয়ে বললেন, সাপ আসবে। ঘরে তো বাচ্চারা আছে। তোমার কক্সবাজার ট্রিপটা আমার জন্য নষ্ট হলো, আমি আবার সব রিপ্ল্যান করে দিচ্ছি নীরা। না না, লাগবে না। তোমার ছেলেমেয়েরা বলল তোমাদের আজ যাবার কথা ছিল। আমি আসব বলে সব ডিসমিস হয়ে গেল। ওদের খুব মন খারাপ। তোমার ছেলে ওর আঁকা ছবিটা নিয়েও তো বেশ আপসেট। ইটস ওকে, আমরা পরের ছুটিতে যাব স্যার। কেন? আমি অ্যারেঞ্জ করে দিলে সমস্যা কি? তুমি যখন তোমার চেইন বিক্রি করে আমার টিকিটের টাকা দিয়েছিলে আমি তো মানা করিনি। এখন মানা করছো কেন? ভয় পাচ্ছ টাকা দিয়ে তোমাকে শুতে বলবো? আরেকটা মিথ্যে বিয়ের কথা বলবো? 9 দিনের তৃষার সংসার, যেখানে আমরা মাত্র 6 বার শুব। আমি হাত জোর করে তাকালাম। কমিশনার সাহেব তাও কথা থামালেন না। শোনো নীরা, আমি তোমার মতো না। তুমি কয়টা টাকা দিয়ে আমার সাথে শুয়েছিলে? আমি কিন্তু নই। আমি বউই মেনেছি তোমাকে। তোমার হয়তো মনে হয়েছে আমাকে টেস্ট করা তোমার শেষ। এখন নতুন পয়েন্টে টেস্টে যাবে, নতুন জিনিস, নতুন শোয়া। আমি অপলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। কমিশনার সাহেব চলে গেলেন। আমি দরজায় দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, এই জীবনে আপনাকে আমি মনে মনে হাজারখানেক চিঠি লিখেছি। কাগজে লিখিনি বলে আপনি কিছুই জানতে পারলেন না। সেদিন আপনি চলে যাবার পর থেকেই আমার জীবনে সমস্ত কালো শুরু হয়েছিল। সেদিন তিনি চলে যাবার পরই আমাদের পরিবারে একটা বিশাল দুর্ঘটনা ঘটে। আমার একমাত্র বড় বোন নিপা একটা অমুসলিম ছেলেকে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। এতে আমাদের পরিবার ভীষণ সোশ্যাল ক্রাইসিসে পড়ে গেল। বাবা স্ট্রোক করলেন। হাসপাতালে ভর্তি করা হল। মর্মর অবস্থা। মা একেবারে স্তম্ভিত। এতটুকু পর্যন্ত হলেও বোধহয় সহ্য করা যেত না। এরপর আমাদের জীবনে এলো সবচেয়ে বড় দুর্যোগ। সপ্তাহখানেক পর এক ভোরবেলায় আমার বড় বোনের লাশ পাওয়া গেল আমাদের বাড়ির সামনের ড্রেনে। আমার আপার বর পুলিশে অভিযোগ দিল যে বাবা মায়ের দেয়া মানসিক চাপে আপা আত্মহত্যা করেছে। বাড়ির মেয়ের মৃত্যুশোক যাপন করা তো অনেক দূর, আমাদের তখন নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেল। আমরা পড়ে গেলাম পুলিশি তদন্তে। মাকে দুদফা জিজ্ঞাসাবাদও করা হল। বাবার অনুভূতিতে এর এত কঠিন আঁচ এলো যে বাবা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লেন। ঘুমের মাঝেই বাবার আবার স্ট্রোক হল। এবারে ব্রেন স্ট্রোক। আবার হসপিটালাইজড করা হল। বাবা কোমায় চলে গেলেন। মা তখন একা ও নিঃস্ব। এক হাতে পুলিশ কেস সামলানো আর অন্য হাতে বাবার ব্যবসার হাল ধরতে চেষ্টা করছেন। এ সময় আমি নিজেকে আবিষ্কার করলাম এক ভয়ঙ্কর মুহূর্তে। আমি সন্তানসম্ভবা। আমার মনে হয় পৃথিবীতে আমিই বোধহয় প্রথম ও একমাত্র নারী যে তার সন্তান ধারণের মতো স্বর্গীয় ব্যাপারটিকে সবথেকে বড় নরকীয় অভিশাপ হিসেবে নিয়েছিলাম। লোকলজ্জার ভয় কি করব তখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। উনার সাথে যোগাযোগ করে বলার সাহস পেলাম না। কারণ সন্তান নিয়ে আমি তখন মহা দোটানায়। লুকিয়ে এবর্ষণ করে ফেলব এমনও ভাবছিলাম। ওই মুহূর্তে সন্তান মানে আমাদের দুজনের জন্য বিশাল ঝড়। একদিকে আমার লুকানো স্বামীর হায়ার স্টাডিজের স্বপ্ন, আরেকদিকে আমার মামলায় ভেসে যাওয়া পরিবার। কি করব আমি? আজ এই কথাগুলো যখন লিখছি তখন মনে হচ্ছে আমার হয়তো অনেক কিছুই করার ছিল। কিন্তু আমার ওই অতটুকু বয়সে ওই পরিস্থিতিতে করার মতো সত্যিই কি কিছু ছিল? ওরকম পারিপার্শ্বিকতায় একটা মেয়ে ঠিক কতটুকু তুফান সামলাবে? ঠিক কতটুকু? যেখানে তার বোন মৃত, বাবা অর্ধমৃত, মা জীবিত থেকেও মৃত। এদিকে দিন পেরিয়ে যাচ্ছিল।
একসময় নিরুপায় আমি মাকে পাথর হয়ে বললাম, তিনি কানাডায়, আমরা সব নিয়ম মেনে বিয়ে করেছি মা। এই সন্তানে কোনো পাপ নেই। তিনি মাসখানেক হল সেখানে পড়তে গেছেন। একবার কি উনার সাথে যোগাযোগ করবে প্লিজ মা? এক মেয়ের এমন দুর্ঘটনার পর আমার এই দুর্ঘটনা মা কিছুতেই মানতে পারলেন না। মানা কি যায়? যায় না। আমি হলেও কি মানতে পারতাম? পারতাম না। মায়ের অবস্থা তখন নিজে দম আটকে মরে যান কিংবা আমায় গলা টিপে মেরে ফেলেন। একদিকে আমার একা মা, একদিকে আমার বিধ্বস্ত বাবা। আমার কান্নাকাটি, অনুরোধ। মা কিচ্ছু শুনলেন না। ওরকম পরিস্থিতির মধ্যেই বিয়ে ঠিক করলেন আমার। উনার ইউনিভার্সিটিতে ফোন করে আমি তখন লুকিয়ে যোগাযোগের চেষ্টা করলাম। যোগাযোগ হলো না। জামান স্যারও তখন দেশের বাইরে। আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে নয়, বাচ্চা এবর্ষণ করব। এবর্ষণ করে ফেললেই সব চুকে বুকে যাবে। মনকে বুঝালাম, কিন্তু বিধাতার অন্য ইচ্ছে। এ সময়ই আমার কোমায় থাকা বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে বিয়েতে অমত করাই মা বিষ হাতে হুমকি দিলেন, আত্মহত্যা করবেন। কিছুতেই বুঝাতে পারলাম না এই বৈধতাকে পাপে, কলঙ্কে আমি কিছুতেই ভাসাতে পারব না। কিছুতেই না। নিরুপায় আমি পাগল পাগল হয়ে ছুটে গেলাম তার কাছে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তার নাম আজাদ। সৃষ্টিকর্তা যে আছেন, সব ভালোবাসা নিয়ে সবসময় তিনি আমাদের পাশে আছেন। সেই প্রমাণ আমি তখন হাতে নাতে পেলাম। যার সাথে আমার বিয়ে ঠিক হল, তিনি আমাকে সব ধরনের আশ্বাস দিলেন। আমি বললাম, মাকে বাঁচাতে এই বিয়েটা আমায় করতে হবে। বাবা তো চলেই গেলেন, মাও যদি। তিনি আমাকে সহায়তা করতে হাত বাড়ালেন। বললেন, বিয়ের নামে একটা নাটক হোক তাহলে। তুমিও বেঁচে যাও, এই সন্তানও। পরবর্তীতে যখন জাকির সাহেবের সাথে যোগাযোগ হবে সত্যিটা বলবে। জাকিরের সন্তান নিয়ে আমার আজাদের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে কি আসলেই হয়েছিল? উহু, হয়নি। একটা সাজানো নাটক, দেখানো দলিল। মনের কবুল ছাড়া তো বিয়েই হয় না। তাও বিয়ের অনুষ্ঠান বলে যেটা হয়েছিল সেটা ছিল সমাজকে থামানোর জন্য চাপিয়ে দেয়া পাপ। পাপ হয়েছিল। আমিও সব মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম একটু সময় যাক, সব ঠিকঠাক হবে। আমাদের বিয়ে নাটকের কিছুদিনের মাঝেই আজাদ জাকিরের ঠিকানা জোগাড় করলেন। আমি যোগাযোগ করলাম উনার সাথে। উনি পুরোটা শুনে রেগেমেগে ফোনেই কাঁদলেন। কিছুতেই কিছু বিশ্বাস করলেন না। করার কথাও নয়। উনার জায়গায় থাকলে আমিও কি করতাম? আমার মিছেমিছি বর আমাকে সান্ত্বনা দিলেন, হুট করে কিছুই এখন করা যাবে না। আস্তে ধীরে পুরো পরিস্থিতিটা সামলাতে হবে। এদিকে আমার প্রেগন্যান্সির ব্যাপারটাও জানাজানি হয়ে গেছে আমার নতুন শ্বশুরবাড়িতে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সব যেন মিথ্যে নাটকের সত্য গাথায় বন্দী হয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম একটা মিথ্যে নাটক দিয়ে সবকিছুতে স্বাভাবিকতা আনতে গিয়ে কি ভীষণ অস্বাভাবিক সম্পর্কের বেড়াজালে আমরা দুজনে জড়িয়ে যাচ্ছিলাম। আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার মিথ্যে আশ্বাস আর পাপে সব কালো হয়ে আসছিল আমাদের জীবনে। সেই পাপের পরীক্ষায় আমার ভাগ্যে দিনকে দিন নতুন নতুন বিড়ম্বনা এসে যোগ হতে লাগল। সাজানো নাটক আমার জীবনের বাস্তবতায় দুঃসহ ছায়া ফেলতে শুরু করল। এই সময় জাকির লিখে পাঠাল, নীরা, হয় এসপার নয় ওসপার। হয় তোমাকে এই মিথ্যে সংসারের নাটক ভেঙে বেরিয়ে আসতে হবে, নয় আমাকে ছাড়তে হবে। এই কষ্ট যে আর আমি নিতে পারছি না। আর সম্ভব নয়। এক মুহূর্তও সম্ভব নয়। সহ্য কি করে হবে? আমি হলেও কি সহ্য করতাম? প্রতি মুহূর্তে আমার মিথ্যে বিয়ে, সংসার নিয়ে মানুষটা পাহাড়সম অশান্তিতে ভুগছিল।
আমি শুধু তার কাছে সময় চাইছিলাম। সবকিছু সামলানোর খেলায় নেমে যেন সব সম্পর্ক বেসামাল হয়ে পড়ছিল দিনে দিনে। হাতের বাইরে চলে যাচ্ছিল সবকিছু। নতুন পরিবার, নতুন সম্পর্ক, এই সমাজ। আমার মা, আমি নিজেও হাঁপিয়ে উঠেছিলাম। বাবুর 8 মাসের সময় জাকির আমায় লিখে পাঠালেন, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না নীরা। এত পরীক্ষা নিও না আমার। এবার মুক্তি দাও। আমিও ঠিক করলাম আসলেই রিস্ক নেব। যা যাবার যাবে, যা খোয়ানোর খোয়াবো। সামলাতে গিয়ে তো নিজেই মরছি আমি। সেই মরণে তো আমার মিছেমিছি স্বামী হওয়া আজাদও মরছে। সিদ্ধান্ত নিলাম এবার আমি সব ছেড়ে দেব। সেই মুহূর্তে নতুন দুর্ঘটনা আমার জীবনে হাজির হল। যেই মানুষটা আমার বিপদে আমার জন্য, আমার মাকে বাঁচাতে মিছেমিছি বিয়ের নাটকটা করলেন। এই এত সব করলেন, তিনি মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট করলেন। বাইক অ্যাক্সিডেন্টে বাম পা কাটা পড়ে গেল উনার। ডান পাও এক্সট্রিমলি ইনজুর্ড। আমি থেমে পড়লাম। আমার জীবনের সব থেমে গেল। সেই প্রথম আমি টের পেলাম জীবনের সাজানো নাটকের কাছে আমার সাজানো নাটক হার মেনেছে। এই নাটক অস্বীকার করবার কোনো উপায়, শক্তি বা অধিকার কোনোটাই নেই আমার। আমি কিছুতেই এই নাটককে উপেক্ষা করতে পারি না। সেই ক্ষমতা আমার সাধ্যের বাইরে। আমি আমার মিছেমিছি স্বামীর পাশে থাকলাম। মিছেমিছি স্বামী আর না বলি। এবারে মানুষটার নাম ধরেই বলি বাকিটা। আজাদ আর আমার তারপরের ঘটনা অন্য। অ্যাক্সিডেন্টের ধাক্কা আজাদ কিছুটা সামলে উঠলেও ওর পা আর ঠিক হল না। হুইল চেয়ারে বন্দি সে আমাকে বারবার করে বলল, তুমি চলে যাও নীরা। চলে যাও প্লিজ, আর নিজেকে কষ্ট দিও না। আমি যেতে পারলাম না। আটকে গেলাম। জীবন গোছানোর চেষ্টা ছেড়ে দিলাম। জাকির তখন পাগল পাগল হয়ে চিঠি লিখল, নীরা, তোমায় ভালোবেসে আমি মরেছি মরেছি মরেছি। তুমি খুনি খুনি এবং খুনি। তোমার সব মিথ্যে, সবটাই মিথ্যে। যে বিয়ের নাটক, যে শারীরিক শুদ্ধতা তুমি আমায় বুঝিয়েছ তার মাঝে আর সন্তানটাকে টেনো না। অনুরোধ, সন্তান যদি সত্যিই আমার হতো তাহলে জায়গায় বিয়ের পর তুমি আমাকে জানাতে না। এই ছোট্ট ব্যাপারটা তো এতদিন খেয়ালই করিনি আমি। ছি, তুমি আমার কাছে আর ফিরতে চাও না, এটা সন্তানের দোহাই দিয়ে বিয়ে নাটকের গল্প করে না বললেও পারতে। আমি তো তোমায় নিরঙ্কুশ ছুটি দিতে পারি এমনিতেই। এবার তোমার জীবন থেকে চিরতরে নিখোঁজ হলাম আমি। তোমাকে আর চাই না আমি। তোমার বলা গল্পটা আমি মিথ্যে বলেই জেনে চললাম। তুমিও এখন থেকে সবসময় জানবে আমি নেই। খারাপ থেকো, কষ্টে বেঁচে থেকো। আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। জাকির আমাদের সন্তানের ব্যাপারে যখন প্রশ্নের নাড় টেনেছে সেখানে আর চাইলেও বিশ্বাস বসবে না। হয়তো পরীক্ষা দিয়ে আমি প্রমাণ করতে পারি সবটা, কিন্তু মনের ভেতরের অবিশ্বাস তো উবে যাবে না। সে যদি সত্যিই আজাদ আর আমার সম্পর্কে ভাবলাম যা হবার হোক। এই জীবনের লাগাম আর টানব না আমি। সব আপনা আপনিই ভাসুক। আমার ছেলে যখন জন্মালো, আমার মা গদগদ হয়ে আজাদকে বলছিল, দেখো জামাই দেখো, একেবারে তোমার মতো হয়েছে। আজাদ নীরব হেসেছিল। কিন্তু আমি তো জানি সৌরভ কার মতো হয়েছে। সৌরভ একেবারে তার বাবার মতো হয়েছে। আজাদ নীরবে শুধু বলতো, সমাজ জানে, সবাই জানে এই সন্তান, এই সংসারে কোনো পাপ নেই। কি সুন্দর সবকিছু। কিন্তু আমি তো জানি আমার তোমার জীবনে কিচ্ছু সুন্দর নেই। কিছুই ভালো নেই। কত অসুস্থ মিথ্যেতে কি শক্তভাবে আটকে গেছি আমরা দুজন। তারপর আমি আর এগোইনি ও পথে। সৌরভের 6 মাস সময়ে আমি মায়ের কাছে চলে এলাম। ততদিনে ঝড় থেমেছে,
পরিস্থিতি অনেকটা হাতে এসেছে। জীবনে আগুনের ভাপের তাত কমে এসেছে। আজাদ তার পরিবারকে বুঝালো সে আমাকে নিয়ে সংসার করতে পারবে না। সে দ্বিতীয়বার বিয়ে করবে। করল। ওটাই তার মূলত সত্যিকারের বিয়ে হল। আমার মুক্তি মিলল সবকিছু থেকে। সব ভার হালকা হল। শুধু ভালোবাসা আর ভালো থাকা হারিয়ে গেল। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে, কিছু কিছু ঘটনা থাকে, এসবের ব্যাখ্যা না জানতে ইচ্ছে করে, না জানাতে ইচ্ছে করে। নিজের মনও তখন সব হারিয়ে থেমে পড়ে ক্লান্ত হয়ে শুধু নীরবে জিরোতে চায়। বারবার শুধু ক্লান্তি হালকা হবার নিঃশ্বাস ফেলে ফেলে চুপটি করে থেমে থাকে স্থির। বাকি পৃথিবীর কাউকে কিচ্ছু বুঝাতে ইচ্ছে করে না। কিচ্ছু না। আমিও সেই সময়ে তেমন ক্লান্ত হয়েছিলাম। তেমনই ক্লান্ত। নিঃশেষ ক্লান্ত। কেন জানি এরপর আমার একবারও ইচ্ছে করল না তাকে আমার নিজের অবস্থান বুঝাবার। এত বছরে কোনোভাবেই কোনো কিছু স্পষ্ট করতে মন চায়নি আমার। কেন করেনি সেই জবাবও দিতে চাই না কারো কাছে। তারপর তো আজ মানুষটা মানে জাকির আমার সামনে এসে দাঁড়ালো। সেই সামনে দাঁড়ানোতেও আমার মনের ছাপ একটুও কাটল না। একটুও না। ওই যে বললাম না, আমি তো সব ছেড়ে দিয়েছি, যাক, কেটে যাক নিজের মতো এই মূল্যহীন ক্লান্ত জীবন। সৌরভের কথায় ধ্যান ভাঙল আমার। মা, মা, কখন থেকে ডাকছি। কি হলো? এত চুপ করে আছো? দেখে যাও। একটা আঙ্কেল এসে বলছে আমাদের কক্সবাজার যাওয়া নাকি ক্যান্সেল হয়নি। তিনি সব ব্যবস্থা করে এসেছেন। আমরা নাকি প্লেনে করে কক্সবাজার যাব। আমি হাসলাম। কমিশনার সাহেব তাহলে সব ব্যবস্থা করেই দিয়েছেন। সৌরভ খুশি হয়ে কমিশনার সাহেবকে থ্যাঙ্কস বলতে ফোন করল। কথা বলে সৌরভ মুগ্ধ। মা, এত বড় একজন অফিসার। তাও কি ভালো গো মা। আমার সাথে কি সুন্দর করে কথা বললেন। মনেই হয়নি এত বড় অফিসার। তিনি তো বললেন এবার থেকে প্রতিবছর আমরা প্লেনে করে যেখানে খুশি বেড়াতে যেতে পারব। উনি ব্যবস্থা করে দেবেন সব। রাতে ঘুমোবার সময় সৌরভ আমায় জড়িয়ে ধরে বলল, মা, কমিশনার স্যারকে আমার এত ভালো লেগেছে। আমিও যদি বড় হয়ে উনার মতো হতে পারতাম। ঈশ্বর। আমি সৌরভের কপালে চুমু খেয়ে মনে মনে বললাম, সৌরভ, তোমাকে উনার মতো হতে হবে না। তুমি এমনিতেই উনার মতো বাবা। ও হ্যাঁ, বলাই তো হয়নি, তুলতুল আমার দত্তক নেওয়া সন্তান। সৌরভের সবসময় জেদ ছিল একটা বোন চাই মা, সেই জন্যই। সমাপ্ত।